বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হল চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ। ভোটার উপস্থিতি কম। সিলেট ও সুনামগঞ্জে বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে পানিবন্দী মানুষের। এখনও তলিয়ে সড়ক, ঘরবাড়ি সহ অনেক এলাকা। খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ভ্যান সংঘর্ষে 2 চালক সহ নিহত 3। সরু রাস্তায় অনিয়ন্ত্রিত গতি কারণ। ঈদযাত্রায় ঢাকা রংপুর মহাসড়কের 5টি পয়েন্টে যানজটের সংখ্যা। দুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে 7টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে গণনার প্রস্তুতি। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত একটানা চলে ভোট। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনের শেষ ধাপে ভোটগ্রহণ শুরু হয় সকাল 8টা থেকে। বুধবার দিনের শুরুর দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। এই ধাপে 6টি উপজেলায় ইভিএমে ভোট, আর বাকিগুলোতে ব্যালট পেপারে। নির্বিঘ্নে ভোট দেওয়ার কথা জানান ভোটাররা। সবাই সুন্দরভাবে ভোট দিতে এসেছে এবং আমরাও সুন্দরভাবে ভোট দিতে পেরেছি। দেশের একটা খাস কর্ম করব, এই লোকটার আমি ভোট দিচ্ছি। ভালো লোক, সৎ লোক পাই আজকে 20 বছরে একটা ভোট দিচ্ছি। সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় নৌকায় করে কেন্দ্রে এসে ভোট দেন বন্যা দুর্গতরা। 2 উপজেলায় 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটও দেওয়া লাগে, কিছু আইলে দেখা যাবে আনন্দ লাগে। ষষ্ঠ উপজেলা পরিষদের শেষ ধাপের নির্বাচনে ভোটের লড়াইয়ে মোট 721 জন। সুষ্ঠু ভোট হলে জয়ের আশা প্রকাশ করেন প্রার্থীরা। আলহামদুলিল্লাহ, এখানে পরিবেশ ভালো। আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতা আছে। আমরা ইনশাআল্লাহ নির্বাচনে কামিয়াব করব। আগের 3 ধাপের মতো এবারও অবাধ সুষ্ঠু ভোট নিশ্চিতে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। স্ট্রাইকিং ফোর্সও আছে, তারপরে যে এখানে যথেষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। এখানে আশা করি এটা শেষ পর্যন্ত আমরা ভালো রাখতে পারবো ইনশাআল্লাহ। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তায় র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। এই নির্বাচনটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং সব জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে। আমরা কোনো মতেই কোনো শৈথিল্য প্রদর্শনের কোনো সুযোগ নেই। সেই সাথে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রভাব বিস্তার ও জাল ভোট দেওয়ার অভিযোগে কুমিল্লা, ময়মনসিংহ ও রাজশাহীতে 6 জনকে আটক করা হয়েছে। অনিয়মের দায়ে বরিশালে প্রত্যাহার করা হয়েছে এক প্রিজাইডিং কর্মকর্তাকে। কুমিল্লার হোমনা উপজেলার বাগসীতারামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে 2 বহিরাগতকে 3 দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। নাঙ্গলকোটে কয়েক জায়গায় হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। ময়মনসিংহের নান্দাইল কেন্দ্র থেকে আনারস প্রতীকের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া জাল ভোট দিতে আসা এক তরুণকে আটক করেছে পুলিশ। রাজশাহীর বাঘাতে ভোট কেন্দ্রের বাইরে ব্যালট পেপার নিয়ে আসায় 3 জনকে আটক করা হয়েছে। এছাড়া ভোট কক্ষ ঠিকমতো প্রস্তুত না থাকায় বরিশালের উজিরপুরে হাবিবপুর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এবার উপজেলা নির্বাচনের বিষয়ে সবশেষ তথ্য জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, কি খবর রয়েছে? আরে সব ধন্যবাদ আপনাকে। দেখুন, আনুষ্ঠানিকভাবে ভোট গণনা কিন্তু শুরু হওয়ার কথা কিছুক্ষণের মধ্যে, কারণ 4টার পর্যন্ত ভোট ছিল। তো এখন আসলে কি অবস্থা আমরা সরাসরি জানবো। তবে নিয়ম অনুযায়ী বিভিন্ন জায়গায় যদি ভোট কেন্দ্রের মূল এরিয়ার ভেতরে ভোটাররা থেকে থাকেন, সেই জায়গাগুলোতে কিন্তু ভোট হবে 4টার পরেও। আমাদের সাথে এই মুহূর্তে রাজশাহী, বগুড়া এবং ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মীরা রয়েছেন। শুরুতে যাব রাজশাহীতে, মোস্তাফিজুর রহমান রয়েছেন। মোস্তাফিজ, রাজশাহীর বাঘায় একটি ঘটনা ঘটেছে, সেখানে 2-3 জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা ব্যালট নিয়ে বেরিয়ে গিয়েছিলেন, এরকম একটা অভিযোগ এসছে। কিভাবে সম্ভব এত কড়াকড়ির মধ্যে ব্যালট পেপার কেন্দ্রের বাইরে নেওয়া এক, আর এখন আসলে সর্বশেষ কি অবস্থা? ভোট গণনার তো প্রস্তুতি নেওয়ার কথা।
রাজশাহীতে চতুর্থ দফায় রাজশাহীতে দুইটি উপজেলায় ভোট গ্রহণ প্রায় এখন শেষ, অর্থাৎ যেহেতু 4টা বেজে গেছে এবং 4টার পরে যারা ভোট কেন্দ্রে প্রবেশ করেছে তাদের এখন ভোট গ্রহণ চলছে। আর আপনি যে প্রশ্নটি করেছিলেন যে রাজশাহীর আমি যেই কেন্দ্রে অবস্থান করছি এই কেন্দ্র থেকেই দুপুর 3টের দিকে 3 জন যুবক ভোট দিতে আসে এবং সেই সময় ভাইস চেয়ারম্যানের একটি ব্যালট পেপার তারা পকেটে করে বাইরে নিয়ে চলে যায় এবং অপর একজন বলে যে এটি রাস্তায় পড়েছিল, এমনটি তারা বক্তব্য দেয়, এবং এটি একটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে পড়ায় তাদের 3 জনকেই নিয়ে আসা হয় এবং এখানে যে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট ছিলেন তাদেরকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করে এবং তাদেরকে 12,000 টাকা জরিমানা করা 3 জনকেই পর্যায়ক্রমে 2 জনকে 5,500 10,000 এবং একজনকে 2,000, অর্থাৎ 3 জনকে 12,000 টাকা জরিমানা করা হয় এবং এরপরে তাদের ছেড়ে দেওয়া হয়। তো এখানে আমরা কথা বলেছিলাম প্রিজাইডিং অফিসারের সঙ্গে, সেই সাথে এখানে যে আনসার সদস্য রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র সেগুলোতে 16 জন আনসার সদস্য রয়েছে, পুলিশ সদস্য রয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে বিজিবি, সেই সাথে রয়েছে র্যাব সদস্যরাও। ঠিক এই ধরনের কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থেকে কিভাবে ব্যালট পেপার নিয়ে গেল এই বিষয়টি কিন্তু এখানে যে প্রিজাইডিং অফিসার ছিলেন তাকে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে সম্ভব হয়েছিল এবং তিনি বলছিলেন যে আসলে এটি তাদের অগোচরেই হয়ে গেছে, অর্থাৎ এই একজন ভোটার 3টি ভোট দিচ্ছেন, অর্থাৎ এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এখানে যে মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে, এই 3টি ভোট কিন্তু ব্যালট পেপার পাচ্ছেন একজন, যার ফলে এখানে একটি ব্যালট পেপার এখানে একজন ভোটার পকেটে করে নিয়ে বাইরে বের হয়ে গেছিলেন। এটি কিন্তু যে 3 জনকে আটক করা হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদে কিন্তু বের হয়ে এসছে যে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে তারা এটা নিয়ে চলে গেছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই হোক এবং সেই কারণেই কিন্তু তারা আইনের আওতায় এসেছে এবং তাদেরকে জরিমানা করা হয়েছে এবং সেই হিসাবে তাদের সতর্ক করে তাদেরকে কিন্তু মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সেই সাথে কেমন ভোটাররা ভোট দিতে আসলেন? উপজেলায় নির্বাচন হলো, সেখানে প্রায় ভোট কেন্দ্র রয়েছে 9,000, এখানে প্রায় 937টি ভোট কেন্দ্র রয়েছে, যেখানে ভোটার রয়েছে 3,46,066 জন ভোটার রয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে ভোট গ্রহণের যে অবস্থা, অর্থাৎ ভোটারদের উপস্থিতির যে বিষয়টি, সেটি এখানে কিন্তু গেল যে 3টি নির্বাচন হয়েছে তার থেকে সবচেয়ে বেশি কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এবং সেই সাথে আমরা বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলোতে ঘুরেছি সেখানে দেখা গেছে যে এবার প্রায় বিভিন্ন ভোট কেন্দ্র যে পরিস্থিতি তাতে বলা যেতে পারে যে 30% ওপরে এবার কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বা ভোটারদের উপস্থিতি হয়েছে, কোথাও 40% পর্যন্ত ভোটারদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গেছে। গত 3টি যেই নির্বাচনের ধাপ গেল সেখানে এরকম 36, 37, 38 এরকমই ভোটের হার ছিল। আমরা একটু বগুড়ায় যাব, সহকর্মী হাসিবুর রহমান রয়েছেন। হাসিবুর রহমান, এখন তো ভোট গণনার প্রস্তুতি নেওয়ার কথা, জানাবেন সেই খবর, আর সব মিলিয়ে সর্বশেষ ভোটের পরিসংখ্যান কি পেলেন? এখন পর্যন্ত পুরোপুরি পরিসংখ্যান হাতে আসেনি, তবে আমি প্রশাসনিক কর্মকর্তা এবং যারা ভোটের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের কয়েকজনের সাথে কথা বলে যেটুকু আমার প্রাথমিক ধারণা হয়েছে এবং তারাও এই কথাই বলছেন যে 30% বেশি ভোট পড়েছে বলে তারা মনে করছেন এবং সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। বগুড়ায় আপনি জানেন যে আজকে ধুনট, নন্দীগ্রাম এবং শেরপুরে 246টি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে এবং সবগুলো কেন্দ্রেই এখন পর্যন্ত যে গণনার তথ্য পেয়েছি সবগুলো কেন্দ্রেই ভোট গণনার কাজ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যেই বেশ কিছু কেন্দ্রে ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে এবং সেগুলো থেকে ব্যালট পেপারও বের করার কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে এরকম কোনো তথ্য নেই যে কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে বা কোনো কেন্দ্রে কেউ জাল ভোট দেবার চেষ্টা করেছে। তবে গত রাত্রিতে নন্দীগ্রাম এবং ধুনুটে মোট 9 জনকে আটক করা হয়েছিল, তাদের কর্মকাণ্ডগুলো সন্দেহজনক ছিল বলে আমাকে পুলিশ সুপার জানিয়েছেন। আর এর বাইরে আমরা যে তথ্যগুলো পেয়েছি যে অধিকাংশ এলাকাতেই সকালের দিকে ভোটের সংখ্যা কম থাকলেও এখন অর্থাৎ দুপুরের পর থেকে 4টা পর্যন্ত বেশ ভালোই ভোট পড়েছে। যদিও দীর্ঘ লাইন আমরা কোথাও দেখতে পাইনি, কিন্তু সারাক্ষণ ভোটার এসেছেন, ভোট দিয়েছেন এবং চলে যাচ্ছেন। এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে চতুর্থ ধাপের এই 3টি উপজেলার নির্বাচনের মধ্যে দিয়ে বগুড়ার যে 12টি উপজেলা তার সবগুলোরই নির্বাচন শেষ হয়ে গেলেন এবং এখন পর্যন্ত এই 12টি উপজেলার কোথাও কোনো বড় ধরনের সহিংসতার ঘটনা আমরা জানতে পারিনি। বলা যায় যে সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই বগুড়ার 12টি উপজেলা নির্বাচন সম্পূর্ণ হয়েছে।
হাসিবুর রহমান থাকুন আপনারা আমাদের সাথে। আমরা একটু ময়মনসিংহ যাব। ময়মনসিংহের নান্দাইলে ভোট হচ্ছে, সেখান থেকে সহকর্মী আবু সালে মুসা রয়েছেন। মুসা, সব মিলে কি খবর? আর আমরা যেটি দেখছি যে গত 2-3টি যেই ধাপ গেল নির্বাচনে, তার থেকে তুলনামূলক এবার সহিংসতা কম, অনাকাঙ্ক্ষিত ঘটনার সংখ্যাও কম। ময়মনসিংহে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ছোটখাটো যে ঘটনা সেটি কিন্তু খুবই সামান্য। ময়মনসিংহের নান্দাইলের একটি কেন্দ্রে একজন ভোটার জাল ভোট দেওয়ার কারণে কায়ুম নামে তাকে কিন্তু 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ভালুকায় বেশ কয়েকজনকে আটকের খবর আমরা পেয়েছি। আপনি জানেন যে ময়মনসিংহে আজকে কিন্তু 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভালুকা, গফরগাঁও এবং নান্দাইল, এবং এই 3টি উপজেলাতে কিন্তু প্রায় 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে নান্দাইলে 3 জন এবং গফরগাঁয়ে 3 জন, এবং সবচেয়ে বেশি ভালুকায় চেয়ারম্যান পদে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা 2টা পর্যন্ত ভোটের যে হিসাবটা নিয়েছি, সেই ভোটের হিসাবে কিন্তু নান্দাইল এবং গফরগাঁয়ে 17% ভোট কাস্ট হয়েছে। এছাড়া কিন্তু ভালুকায় কিন্তু 33% ভোট কাস্ট হয়েছে। এবং এই যে ভোট বেশি কাস্ট হওয়ার কারণ হিসাবে আসলে যেটি জানা গেছে যে আসলে এখানে সর্বোচ্চ 7 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার কারণে কিন্তু এখানে ভোটার উপস্থিতি বেশি হয়েছে। এবং যেটি বলা হচ্ছে, নির্বাচন সংশ্লিষ্টরা যেটি বলছেন যে আসলে ভালুকার ভোটের হার কিন্তু 40% ছাড়িয়ে যাবে বলে তাদের ধারণা। এখন ভোট গ্রহণ শেষে কিন্তু আমাদের সাথে এতক্ষণ ময়মনসিংহ থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী, এবং রাজশাহী এবং বগুড়া থেকেও ছিলেন আরও 2 জন সহকর্মী। সব মিলে 3 জন আমাদেরকে সেখানকার তথ্য দিলেন। তবে এখন পর্যন্ত ভোটের পুরোপুরি রেজাল্ট এখনও আসে নাই। কত % ভোট সর্বশেষ প্রয়োগ করা হলো সেটি নির্বাচন কমিশনের আগারগাঁওয়ের যে মূল মনিটরিং সেল, সেখান থেকে জানা যাবে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ের মাধ্যমে। আলিয়া সাহেব, আপনি শুনছিলেন যে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন। তবে সবচেয়ে সুখের বিষয় হচ্ছে যে গত 3টি উপজেলা যেই নির্বাচন হয়ে গেল 3 ধাপে, তার থেকে এই ধাপে সহিংসতা এবং অভিযোগের পরিমাণ অনেক কম। বাশার, আপনাকে ধন্যবাদ। উপজেলা নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। গত 1 সপ্তাহ ধরে সুনামগঞ্জের নদ নদীর পানি কখনো কমছে আবার কখনো বাড়ছে। এতে চরম দুশ্চিন্তায় সময় কাটছে মানুষের। মঙ্গলবার দিনভর বৃষ্টিপাত না হওয়ায় সুরমা নদীর পানি কিছুটা কমতে শুরু করেছিল, তবে রাতে বৃষ্টি হয় আবারও বাড়ছে সুরমা নদীর পানি। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দ্রুত বাড়ছে সুনামগঞ্জের সুরমা, বৌলাই, রক্তি ও জাদুকাটা নদীর পানি। মঙ্গলবার কমলেও রাত থেকে টানা বৃষ্টির সাথে উজানের ঢলে ফের বৃদ্ধি পাচ্ছে। তাহিরপুর, ছাতক ও দোয়ারা বাজার সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে গেছে। আরও 5 উপজেলার নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন হাওরবাসী। বর্তমানে আমার বিলের মধ্যে পানি আছে, গরু বাছ চললে আমরা খুব ঝামেলার মধ্যে আছি। যে রাস্তাঘাট তো ঠিক নাই, রাস্তাঘাট আওয়াজ করার আমি বন্দোবস্ত নাই। তো আমরা তো বাবা গড়তে পাইতাম পানি না, পানির লাগি রাস্তা দাইলো পানি, এই পানি গলা পানি। আমরা আওয়াজ আবার খুব সমস্যা, রাস্তাটা হয় না। আজকে 50 বছর ধরে এই রাস্তাটা হয় না। আমরা খুব গরিব মানুষ। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য সকল প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। যে নৌকা এবং মাঝিদের মোবাইল নাম্বার সহ তালিকা প্রস্তুত করা হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। আমাদের যে ত্রাণ সামগ্রী ছিল আমরা উপজেলা পর্যায়েগুলো বিভাজন করে দিয়েছি। বিচ্ছিন্নভাবে কিছু গ্রামে বাঁধ ভেঙে গেছে, এগুলো বাঁধগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নগরীর 13টি ওয়ার্ডের প্রায় 42,000 মানুষ এখনও পানিবন্দী। এর মধ্যে 4,000 মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে সিলেট ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিলেট থেকে জানাবেন মঞ্জুর আহমদ। মঞ্জুর, সিলেটে তো বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, কিন্তু এখনও 42,000 মানুষ পানিবন্দী রয়েছে, আশ্রয়কেন্দ্র রয়েছে 4,000 মানুষ। তাদের ভোগান্তির চিত্র জানাবেন, কোনো সাহায্য সহযোগিতা তারা পেয়েছে কিনা? দেখুন, সিলেটে কিন্তু বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, শহরে উন্নতি হয়েছে, এবং যে সীমান্ত উপজেলাগুলো আছে সবগুলোতেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার পানি অনেকটা নামতে শুরু করেছে। আপনি যেটা বলছিলেন যে সিলেট অঞ্চলে যে প্রায় 42,000 মানুষ এখনো পানিবন্দী আছেন, মূলত হচ্ছে উপজেলাগুলোর মানুষ ধীরে ধীরে আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি যাচ্ছেন। মাত্র উপজেলাগুলোতে 500 মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এই মুহূর্তে। শুধুমাত্র জকিগঞ্জ উপজেলা একটু অবনতি হওয়ার কারণে এই উপজেলা 400-এর অধিক মানুষ আশ্রয়কেন্দ্র আছেন। বাকি
বাকি সবগুলো উপজেলা থেকে কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরেছেন এবং নগরীতে আসলে এখন পর্যন্ত সিটি কর্পোরেশন হিসাব মতে 4,000 মানুষ পানিবন্দী আছেন এবং প্রায় 3,500 মতো বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আছেন এমনটা বলা হচ্ছে। আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি না হওয়া সিলেট নগরীর যে বেশ কিছু নিচু এলাকা থেকে পানি নেমে গেছে। আমি যদি আপনাকে তালতলা জামতলা এই দুটি এলাকায় গতকাল পর্যন্ত পানি ছিল, আজকে আমি দেখেছি যে এখন রাস্তাঘাট থেকে পানি একেবারেই নেমে গেছে। শুধু সুরমার তীরবর্তী কয়েকটি জায়গা যেমন ঝালপাড়া উপশহর এসব এলাকায় এখন সামান্য পানি রয়েছে। 2-1 দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় সেই পানিগুলো কিন্তু নেমে যাবে। আর সরকারি সহায়তা যেটা কথা বলছিলেন যে সরকারি সহায়তা কিন্তু বন্যা শুরু হওয়ার পরপরে কিন্তু জেলা প্রশাসন সিটি কর্পোরেশন সবার পক্ষ থেকে কিন্তু দুর্গত মানুষদের সাহায্যে সহযোগিতা করা হচ্ছে। শুকনো খাবার দেওয়া হচ্ছে, আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করে খাবারও বিতরণ করা হয়েছে। পাশাপাশি যারা বন্যা দুর্গত আছেন তাদেরকে চাল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এই ত্রাণ সামগ্রী নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি, কারণ যেহেতু এবারের বন্যাটা আকস্মিক বন্যা ছিল, যে সীমান্ত এলাকাগুলোতে বন্যা মাত্র 2-1 দিন স্থায়ী ছিল। তারপরে কিন্তু নগরে যেটা হয়েছে সুরমা নদীর পানি তীর উপচে কিন্তু নগরে পানি প্রবেশ করেছে এবং এই মুহূর্তে সুরমা নদীর পানি সিলেট নগরে বিপদসীমার নিচে নেমে গেছে। শুধু কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে আছে, বাকি সবগুলো জায়গায় কিন্তু বিপদসীমার নিচে নেমে এসেছে। সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে যে আগামী 2-1 দিনে আসলে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা থেকে বাজারে বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতে আসলে বন্যার তেমন কোনো অবনতি ঘটাবে না, কারণ ভারী বৃষ্টিপাত হচ্ছে না। এবং চেরাপুঞ্জিতে যেখানে যে জায়গাটার বৃষ্টি আমাদের জন্য সবচেয়ে বেশি শঙ্কার কারণ ভারতের মেঘালয় এবং চেরাপুঞ্জির বৃষ্টি, চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাত একেবারেই কমে এসেছে। গতকাল থেকে চেরাপুঞ্জিতে মাত্র 16-17 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আসার খবর হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কিন্তু বাটি অঞ্চল হিসেবে পরিচিত সুনামগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হবে, কারণ সিলেট অঞ্চলের যে পানি সুরমা নদীর পানি সুনামগঞ্জ দিয়েই কিন্তু অতিবাহিত হবে এবং হাওরগুলোতে প্রবেশ করবে। সেক্ষেত্রে সিলেটে উন্নতি হলেও সুনামগঞ্জে বন্যার কিছুটা অবনতি হবে, এমনটা বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মঞ্জুর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার সুনামগঞ্জের পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে তো পানি কমতে শুরু করছিল, কিন্তু গত রাতের বৃষ্টিতে আবারও সুরমা এবং জাদুকাটা নদীর পানি বাড়ছে। কতগুলো এলাকা এই মুহূর্তে প্লাবিত আছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। দেখুন, সুরমা নদীর পানি এই মুহূর্তে কিন্তু কমতে শুরু করেছে। আজকে সকালে পানি বৃদ্ধি পেয়েছিল, কিন্তু যেহেতু আজকে বেলা 11টার পর থেকে কিন্তু সুনামগঞ্জের রুদ্রোজ্জ্বল আবহাওয়া। এবং আরেকটা বিষয়, আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটা বলেছেন যে তারা হাওরগুলোতে যে রেগুলেটর এবং হাওরের যে বাঁধগুলো রয়েছে সেই সব রেগুলেটর খুলে দেওয়া হয়েছে এবং বাঁধ যে অস্থায়ী বাঁধ করা হয় বুড়ো ফসল মৌসুমে, সেই সব বাঁধ কিন্তু কেটে দেওয়া হয়েছে, যার ফলে নদীর পানি দ্রুত গতিতে হাওরের দিকে যাচ্ছে। এর ফলে দ্রুত সময়ের মধ্যে কিন্তু সুরমা নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। আমি যদি বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত বলি, প্রায় 21 সেন্টিমিটার পানি কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আর যেহেতু পানি কমেছে সেহেতু আমরা যেমনটা বলেছি, আজকে সকালেও বলেছিলাম, সুনামগঞ্জের ছাতক এবং দুয়ারা বাজার এইসব এলাকার যে নিম্নাঞ্চলের যে সড়ক গ্রামীণ সড়কগুলো রয়েছে সেই সব সড়ক ডুবে গিয়েছিল, সেই সড়ক থেকেও এখন পানি নেমে গেছে। আর সার্বিকভাবে যদি এখন যেভাবে আবহাওয়া আছে আর যদি বৃষ্টিপাত না হয়, তাহলে সুনামগঞ্জের যে পানি বৃদ্ধি পেয়েছিল সেই পানি বৃদ্ধি পাওয়াটাও কিন্তু অনেকটা এখন হ্রাস পাবে। আর আরেকটা বিষয় হলো, আগামী 3 দিন কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যদি বৃষ্টিপাত হয় তাহলে হয়তো বা আবারও পানি বৃদ্ধি পেতে পারে, কারণ এই কিন্তু হাওরের যে রেগুলেটর গুলো রয়েছে সেই রেগুলেটর এবং বাঁধগুলো কেটে দেওয়া হয়েছে। সব পানি কিন্তু ঢলের পানি সরাসরি হাওরে গিয়ে পড়ছে, যার ফলে এখন কিন্তু হাওরগুলো একেবারে পানিতে টইটুম্বুর হয়ে গেছে। এই মুহূর্তে যদি আবারও বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সুনামগঞ্জের আবারও পানি বৃদ্ধি পেতে পারে, এমনটাই বলেছেন পানি উন্নয়নের কর্মকর্তারা। পানি বৃদ্ধি পেয়ে আবারও একটা বন্যার আশঙ্কা করছেন। আর বন্যা আশঙ্কা থেকেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী। তিনি জানিয়েছেন যে যদিও এখন পর্যন্ত বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়নি, যে পানি কমতে শুরু করেছে, সেহেতু যদি বন্যা হয়ে যায় তাহলে তাদের যে প্রকার প্রস্তুতি নেওয়ার কথা সেই সকল প্রস্তুতি ইতিমধ্যে তারা নিয়েছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখন সুনামগঞ্জের পানি সিলেটের মতো উন্নতির দিকে যাচ্ছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সর্বশেষ। সিলেট এবং সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে 2 চালকসহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে ভ্যানের 2 যাত্রী। সকালে উপজেলার শিববাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান জানান, সকালে শাহপাড়া থেকে ভ্যানে 2 জন যাত্রী নিয়ে পাইকগাছার দিকে যাচ্ছিলেন ইসমাইল গাজী, আর গড়াইখালী থেকে মোটরসাইকেলে করে পাইকগাছার দিকে যাচ্ছিলেন রিয়াদ ও মাহবুব। এ সময় শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ভ্যানটি পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় ভ্যান চালক ইসমাইল এবং মোটরসাইকেল চালক রিয়াদ ও আরোহী মাহবুব ঘটনাস্থলে মারা যায়। মরদেহগুলো উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঈদুল আজহা ঘিরে উত্তরাঞ্চলের সড়ক মহাসড়কের 5টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব পয়েন্টে অতিরিক্ত জনবল মোতায়েন করবে হাইওয়ে পুলিশ। পশুবাহী ট্রাকসহ সব ধরনের যান চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। মহাসড়কের পাশে বসতে দেওয়া হবে না পশুর হাট, উল্টো পথে চলতে দেওয়া হবে না কোনো গাড়ি। ঈদ উল ফিতরের আগে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে 71টি এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে হাইওয়ে পুলিশ। তবে ঈদুল আজহাকে ঘিরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, বগুড়ার মাটিডালি ও বনানী এবং সিরাজগঞ্জে ঝাউইল ব্রিজ ও চান্দাইকোনা এই 5টি পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। সিরাজগঞ্জে পুলিশ সদস্য আরও 100 বাড়িয়ে 800 করা হয়েছে। রেকার থাকবে 6টি। এছাড়া মোবাইল টিমও কাজ করবে। আমাদের এএসপি, এডিশনাল এসপি, ইন্সপেক্টর, ওসি এবং আমি নিজেও রাস্তায় থাকবো এবং সিভিল টিম আমরা আরও 1 সপ্তাহ আগে আমরা নিয়োগ করেছি, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না করে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মেরামত বা নির্মাণ কাজ ঈদের কদিন আগেই শেষ হবে। 1-2টা পয়েন্ট যেখানে আমাদের রিপেয়ারের কাজ চলবে, সেটাও 10 তারিখের মধ্যে শেষ হবে এবং আশা করা যায় এর আগে ঈদ উল ফিতর যেভাবে স্বাচ্ছন্দ্যময় গিয়েছে, এবার ঈদ উল আজহাও অত্যন্ত সাবলীলভাবে যানবাহন পরিচালনা হবে। ঢাকা দিনাজপুর মহাসড়ক ব্যবহারকারীরাও স্বীকার করেছেন, এ সড়কে এখন দুর্ভোগ কমেছে। ঈদ যাত্রা এবার সহজ হবে। আগের তুলনায় রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে, যেহেতু 6 লেন হয়ে গেছে। আমাদের গাড়িগুলো এখন জ্যামের মধ্যে খুব কম পড়তেছে। ঈদের আগে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ 55,000 যানবাহন চলাচল করতে পারে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। হত্যা মামলায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ 9 জনকে হাজতে পাঠিয়েছে আদালত। বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল ইসলাম হালদার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদার সহ 9 জনের জামিন নামঞ্জুর করেন। গত 8 এপ্রিল টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার এলাকায় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সোহরাব খানকে। সেই ঘটনায় মোহাম্মদ আরিফুল ইসলাম হালদারকে প্রধান আসামি করে হত্যা মামলা করে নিহতের পরিবার। পরে উচ্চ আদালত থেকে 6 সপ্তাহের জামিন নিয়ে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আরিফুল ইসলাম হালদার। আজ বুধবার নিম্ন আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। সরাসরি হত্যায় সম্পৃক্ত 4 জন আসামি, যাদেরকে বিজ্ঞ হাইকোর্ট জামিন দেয় নাই, তারা সারেন্ডার করেন। আর যারা 326 গুরুতর জখমের আসামি, তারাও 5 জন হাজির হন এবং তাদের গুরুত্ব বিবেচনায়, জখমের গুরুত্ব বিবেচনায় বিজ্ঞ আদালত পর্যালোচনাপূর্বক সমস্ত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করে। ঈদ উপলক্ষে চট্টগ্রামে জমে উঠছে কোরবানির দরকারি নানা পণ্যের বাজার। মশলা থেকে শুরু করে দা, ছুরি, বটি কিনতে তোড়জোড় শুরু করেছেন ক্রেতারা। নগদ টাকা ছাড়া লেনদেন উৎসবের আমেজে যুক্ত করেছে ভিন্ন মাত্রা। এক্ষেত্রে বিকাশের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিভিন্ন পণ্যে নানা ছাড়। কাছে এগিয়ে এসেছে কোরবানির ঈদ। কয়েকদিনের মধ্যেই শুরু হবে বিভিন্ন হাটে পশু কেনার তোড়জোড়। শুরু হবে ক্রেতা বিক্রেতার হাটডাক। এর আগেই অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনতে ব্যস্ততা বেড়েছে ক্রেতাদের। কোরবানির ঈদের সপ্তাহ 2 আগে মশলার দোকানেই সবচেয়ে বেশি ভিড়। হলুদ, মরিচ, দারুচিনি, এলাচের মতো মশলা পরখ করে কিনছেন ক্রেতারা। আবার দা, ছুরির মতো পণ্য কিনতেও দোকানে ছুটছেন তারা। ঈদ কেনাকাটায় ঝামেলাহীন বিকাশ ডিজিটাল পেমেন্টে আগ্রহ বেশি ক্রেতাদের। বিভিন্ন পণ্যে ক্যাশব্যাক সহ নানা অফারে হাসি ফুটেছে ক্রেতাদের মুখে। বিকাশ থেকে আপনার বাজার করাটা সবচেয়ে বেটার। নিজের খরচ করা, নিজের পার্সোনালভাবে খরচ করা সবকিছুই বিকাশ থেকে করাটাই ভালো। ক্যাশ থেকে আপনি বিকাশটাই ভালো। মশলাপাতির সাথে আপনার দা, ছুরি, বটি এগুলোর সাথেও
ওরা এগুলোতে মোটামুটি ডিসকাউন্টও রেখেছে অফার হিসেবে। কয়েক বছর ধরে কোরবানির ঈদে দেশীয় মশলার পাশাপাশি বিদেশি মশলারও চাহিদা বেড়েছে। রান্নায় বৈচিত্র্য আনতে নামি দামি উপাদানে ঝুঁকছেন গৃহিণীরা। কাস্টমাররা তাদের সুবিধাজনক চিন্তাভাবনা করে সেটা পেমেন্ট করতে পারছেন। আর মোবাইল অ্যাপসগুলোর ভিতরে আসলে এখন পর্যন্ত আমাদের বিকাশে একটা অ্যাপসের পেমেন্টে একটা ছোট একটা কুপন ডিসকাউন্ট রয়েছে আর কি। এবার নগরীর বিভিন্ন পশুর হাটেও ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে আগামী 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি একথা জানান। মন্ত্রী আরও জানান, পরীক্ষা চলাকালে কোনো অঞ্চলে বন্যা হলে সেখানে পরে পরীক্ষা নেওয়া হবে। আগামী 30 জুন পরীক্ষা শুরু হয়ে 11 আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 21 আগস্ট। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 14,50,790 জন পরীক্ষার্থী। পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ সময়ে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। করব ভূমি পুনরুদ্ধার, রূপ মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। সকালে লক্ষ্মীপুরে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। নোয়াখালী ও চাঁদপুরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে হয় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দিবসটি উপলক্ষে মুন্সিগঞ্জে 35,000 গাছের চারা রোপণ করে জেলা প্রশাসন। দিনাজপুর ও নাটোরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়। এ সময় পরিবেশের বিপর্যয় ঠেকাতে সচেতনতার পাশাপাশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়। এছাড়া একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল সহ বিভিন্ন জেলায়। নিষিদ্ধের পরও প্রকাশ্যে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। এসব পলিথিন ছড়িয়ে পড়েছে নদী, নালা, ড্রেন, এমনকি খালবিল ও কৃষি জমিতে। মাটির সাথে না মেশায় স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পরিবেশের জন্য যা হয়ে উঠেছে ক্ষতির কারণ। এরপরও তা বন্ধে নেই তেমন কোনো উদ্যোগ। প্রায় 2 যুগ আগে নিষিদ্ধ, তারপরও যশোরের সবখানেই চলছে পলিথিনের ব্যবহার। প্রতিদিন জেলায় গড়ে 2000 টন পলিথিনের ব্যবহার হয়, যার শেষ ঠিকানা ড্রেন, নদী, খালবিল ও কৃষি জমিতে। পলিথিন আগে যেমন ছিল এখনো তেমনই আছে। পলিথিনের ব্যবহারের কোনো পরিবর্তন আমার চোখে পড়তেছে না। লক্ষ্মীপুরে নালা নর্দমায় জমে থাকা পলিথিনে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া মাটির উর্বরতা কমে ফসল উৎপাদনেও পড়েছে প্রভাব। দিনাজপুরে প্রশাসনের সামনে অবাধে বিক্রি হলেও তা বন্ধে নেই উদ্যোগ। পলিথিন তো আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু এখন বাধ্যগত নিতে হচ্ছে। চাঁদপুরে বাসাবাড়ির ব্যবহৃত পলিথিন যাচ্ছে ময়লার ভাগাড়ে, যেখানে পোড়ানোর কারণে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া। ব্যবসায়ীরা বলছেন, অন্য ব্যাগের চেয়ে দাম কম এবং চাহিদা বেশি থাকায় বিক্রি হয় প্রকাশ্যে। সরকার বলছিল যে পাট দিয়ে আমরা মানুষ বাজার করতে পারে, যেন সেইভাবে কিছু তৈরি করতে, কিন্তু ওইভাবে ওইটা যদি বাজারে আসতো তাহলে পলিথিনটা থাকতো না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পলিথিন ব্যবহারে দূষণ থেকে হতে পারে ক্যান্সারের মতো জটিল রোগ। দীর্ঘমেয়াদী পলিথিনের ব্যবহার চলতেই থাকলে একটা সময় দেখা যায় যে মহিলাদের ইনফার্টিলিটি ডেভেলপ করার একটা চান্স থাকে। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ক্যান্সারের সম্ভাবনা থাকে। উৎপাদন ও ব্যবহার বন্ধে শুধু অভিযান নয়, এজন্য জনসচেতনতার বিকল্প নেই বলছে পরিবেশ অধিদপ্তর। আইন অমান্য করলে আপনার মোবাইল কোর্টে আমরা জরিমানা করার ব্যবস্থা আছে, তারপরে জেল দেওয়ার ব্যবস্থা আছে। নিয়মিত মামলা করলে আমাদের এই পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী 2 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা বা উভয়দণ্ডের বিধান আছে। পলিথিন ব্যবহার বন্ধে বিকল্প ব্যাগ সহজলভ্য করার পাশাপাশি আইনের কঠোর বাস্তবায়ন চেয়েছেন পরিবেশবিদরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দখল ও দূষণে অস্তিত্ব হারাচ্ছে সাভারের নদ নদী ও খালগুলো। শিল্পাঞ্চলের বিভিন্ন কলকারখানার বিষাক্ত বর্জ্যের কারণে বাড়ছে নদী দূষণের মাত্রা। পরিবেশবাদী সংগঠনের দাবি, দূষণের কারণে হুমকির মুখে প্রকৃতি ও জীববৈচিত্র্য। আশুলিয়ার কাইচাবাড়ি এলাকা, এভাবেই কারখানার বর্জ্য মিশ্রিত পানি গিয়ে মিশছে নদীতে। একইভাবে বিভিন্ন খাল দিয়ে কলকারখানার রাসায়নিক
দূষিত করছে বংশী, তুরাগ ও ধলেশ্বরী নদীকে। স্থানীয়রা জানান, একসময় এসব নদ নদীর পানি ছিল স্বচ্ছ। নদীর মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন অনেকে। তবে দখল দূষণে সেসব এখন অতীত। পরিষ্কার ছিল, এখানে জেলেরা আসতো মাছ নিয়ে, এখানে নৌকা ধরতো, মাছ নিতাম আমরা। আর আজ এই কলকারখানার কারণে এই পানি দূষণ হয়ে যাচ্ছে। এই নদীটার অবস্থা একদম খারাপ অবস্থা, এখানে গোসল করার উপযোগী নেই, আর যারা গোসল করে তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হয়। নদী তীরে শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলায় অস্তিত্ব সংকটে নদ নদীগুলো। কারখানার বিষাক্ত বর্জ্য নষ্ট করছে পরিবেশের ভারসাম্য। প্রথমত নদীর পানিটা নষ্ট হচ্ছে, এবং তারপরে খালগুলো, এটার সাথে নদীর সাথে অনেকগুলো খাল, লিঙ্কেজ খাল আছে, খালের সাথে অনেকগুলো বিল আছে, তার সাথে অনেকগুলো লো লাইং এরিয়া আছে, নিচু জমি, বাইদ সাভার এলাকায় বলা হয়। এই কোনোটাই রক্ষা পায়নি শিল্প কারখানার এই তরল বর্জ্যে। নদী দখল ও দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। মহামান্য হাইকোর্ট আমাদেরকে কিছু আদেশ দিয়েছেন, সেই আদেশগুলো প্রতিপালনের লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের সহকারী কমিশনার ভূমি রয়েছেন 3 জন, 3টা সার্কেলের এসএলএনরাই এই বিষয়ে মোটামুটি তৎপর। এছাড়াও আমাদের নদী রক্ষা কমিশনের এক্সপার্ট টিম নিয়মিতই সাভারে আসছে। এখনই নদী দূষণ বন্ধ করতে না পারলে ভবিষ্যতে এই অঞ্চলের পরিবেশ সহ জনজীবনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।